একটা গুরুতর অপরাধ হতে চলেছিল। খুব চালাকির সঙ্গে প্ল্যানিং হচ্ছিল। ও সঞ্জু তাড়াতাড়ি কর। আসছি বাবা। চল চল চল, এনে ব্যাগটা নে। শোন সঞ্জু, আজ কিন্তু টিফিন পুরো খাবি, নষ্ট ঠিক করবি আছে। না। আক্রান্ত হওয়ার আগে সে ঘুণাক্ষরেও জানতে পারেনি যে সেই দিন, সেই অভিশপ্ত দিন তার জীবনে সর্বনাশের ইঙ্গিত দিতে আসছে। শোন, স্কুলে গিয়ে কিন্তু দুষ্টুমি করবি না। कबड्डी 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 জুন 2012 অমৃতসর, পাঞ্জাব। খুব পরিকল্পনা মাফিক করা অপহরণকে পরিণাম দেওয়া হলো। অপহরণকারীরা পুলিশ ইনভেস্টিগেশনকে ভুল পথে চালনা করার জন্য সম্পূর্ণ প্ল্যান করে একটা নিখুঁত জাল বিছিয়েছিল। অপরাধীরা অপরাধ করার পর নিজেদের সমস্ত চিহ্ন মুছে ফেলতে চেয়েছিল। কোনো রকম সূত্র খুঁজে পাওয়ার পথ তারা রেখে যায়নি। এবার শুরু হতে চলেছিল অপরাধের রঙ্গমঞ্চে দ্বিতীয় অধ্যায়। সঞ্জু কোথায়? কোথায় আর থাকবে? খেলার মাঠে। ওর পড়াশোনার উপর একটু নজর দাও, নাহলে সারা জীবন কবাডি খেলতে হবে। সারা জীবন চেষ্টা করলেও কোনো চাকরি বাকরি জুটবে না ওর। ওকে তুমি একটু ভালো করে বোঝাও। আমার কথা শুনলে তো, স্কুল ছুটি হতে না হতেই মাঠে লাফালাফি শুরু হয়ে যায়। এখন তুমিই ওকে বোঝাও। হ্যাঁ, সবকিছু আমিই করব। কোথায় গেল? 5টার সময় খেলা শেষ হয়ে গেছে কাকু, আর সবাই নিজের বাড়িতে চলে গেছে। তাহলে সঞ্জু কোথায়? আমরা কি করে জানবো? ভেবেছিলাম ও বাড়ি চলে গেছে। ঠিক আছে। এ সঞ্জু, আচ্ছা সঞ্জুকে দেখেছো? সঞ্জুকে দেখো নি। এ সঞ্জু, সঞ্জু রে। হ্যাঁ রে বাবু, সঞ্জুকে দেখেছিস? তা তো দেখিস নি। ও সঞ্জু, সঞ্জু রে। আরে সঞ্জু, সঞ্জু, সঞ্জু বাবা, সঞ্জুকে দেখেছিস? না। আচ্ছা দিদি, ওই আমার ছেলে সঞ্জুকে দেখেছেন আপনি? না তো। সঞ্জু, এ সঞ্জু, এই সঞ্জু, 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 দাদা কোথাও তো খুঁজে পেলাম না। কোথায় গেল? আমি সারা পাড়া খুঁজে এসেছি, কিন্তু সঞ্জু কোথাও নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না মন্টি। পাড়া ছেড়ে আর কোথায় যেতে পারে? খুব অদ্ভুত ব্যাপার। এটা কিভাবে হতে পারে? তোকে ফোন করেছিল? আরে বৌমা খুব ভয় ভয় ছিল। আচ্ছা, আরে সুরেশ, কি হয়েছে? বৌমা ফোন করেছিল। হ্যাঁ রমেশদা, খুব খারাপ অবস্থা। দেখো না, এখনো পর্যন্ত ফেরেনি সঞ্জু। ওর বন্ধুদের জিজ্ঞাসা করেছিস? ওরা তখন তোকে কি বললো? কৈলাসদা জিজ্ঞেস করেছি। সবাই বলছিল যে কবাডি খেলা শেষ হয়ে যাওয়ার পর যে যা নিজের বাড়ি চলে গেছে, আর সবাই ভেবেছিল যে সঞ্জুও বাড়ি চলে গেছে। আরে এখন তো 7:30 বেজে গেছে। আমার ফোনটা বাজছে। হ্যালো, আরে তুই ছেলেকে বর্ডারে গিয়ে খোঁজ আর কানাডায় গিয়ে খোঁজ, তোর ছেলের সঞ্জুকে তুই খুঁজে পাবি না। কে? আপনি কে বলছেন? আরে তুই জেনে কি করবি যে আমি কে? তুই তো তোর ছেলের সঞ্জুকে চাস, তাই তো?
হ্যাঁ কি না? আপনি কি চান? আরে টাকা চাই রে ভাই, মাত্র 1 কোটি টাকা। দেখুন দাদা, আমার মনে হচ্ছে আপনি কোথাও একটা ভুল করছেন। আমি তো সামান্য একটা অটো ড্রাইভার, এতগুলো টাকা আমি তো কোনোদিন চোখেই দেখিনি। ওরে ঢিংরার বাচ্চা, তুই কি আমাকে একেবারে বোকা ভাবছিস নাকি রে? তোর অটোর দাম হয়তো 1 লাখ টাকা, কিন্তু তোর জমির দাম 1 কোটি টাকার উপরে। টাকাটা দিয়ে ছেলেকে নিয়ে যা। দেখুন দাদা, আপনি আগে আমার কথাটা শুনুন। তুই আমার কথা শোন, পুলিশকে নিয়ে এলে না তোর ছেলে সঞ্জুকে আর পাবি না। না দাদা, না, আনবো না। 1 কোটি তাড়াতাড়ি, আমি আবার ফোন করব। কি হচ্ছে গো? হ্যাঁ, কোথায় আমার সঞ্জু? আমার ছেলে কোথায়? সুরেশদা, কে ফোন করেছিল? তুলে নিয়ে গেছে আমাদের সঞ্জুকে। হে ভগবান! কত টাকা চাইছে? 1 কোটি, না হলে মেরে ফেলবে ওরা সঞ্জুকে। চল চল আমার সঙ্গে পুলিশ স্টেশন, চল গিয়ে ডায়েরি করে আসি, চল। হ্যাঁ চলো দাদা, তাড়াতাড়ি চলো। ওরা আমাকে বলেছে আমি যদি পুলিশের কাছে যাই তাহলে ওরা ওকে মেরে ফেলবে। আরে তুই টাকা দিয়ে সঞ্জুকে ছাড়াবি? 1 কোটি টাকা? ওরা জানে না যে তুই অটো চালাস? ওরা তো এটাও জানে যে আমার অনেক জমি রয়েছে। তাহলে তো এক্ষুনি পুলিশের কাছে যাওয়া উচিত। এটা একটা বড়সড় প্ল্যান বলে মনে হচ্ছে। চলে আয়, চল চল আমার সঙ্গে, চল 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 চল, ফোনটা কটার সময় এসেছিল? 7:30টায়। আপনারা? আগে আমি মন্টি সিং, ওনাদের পাশের বাড়িতে থাকি। আর আমি হলাম সঞ্জুর বড় জেঠু কৈলাস। ও আমার মেঝো ভাই রমেশ, আর এ হলো আমাদের ছোট ভাই সুরেশ। সঞ্জু ওরই ছেলে স্যার। আপনার জমিটা কোথায়? স্যার ওই অমৃতসর শহরের কাছেই 2-4 কিলোমিটার দূরে। স্যার 444768988 সুইচ অফ আছে। সুরেশ, আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করব, আর আপনি আমাদের ওপরে ভরসা রাখতে পারেন। আর হ্যাঁ, আপনার ছেলের একটা ছবি লাগবে। মন্টি, হ্যাঁ ছবিটা দিচ্ছি। দাও। স্যার, ও সত্যি খুব সরল ছেলে, আর সবার সঙ্গেই খুব সহজে মিশে যায়। খুবই স্বাভাবিক, কেউ ওর সরলতারই সুযোগ নিয়েছে। যাই হোক, আপনারা বাড়ি যান, কাল সকালে আবার দেখা হবে। শেষ পর্যন্ত ঢিংরা পরিবারের সেই কালো রাতটা কেটে সকাল হলো। সঞ্জুর না কোনো খবর পাওয়া গেল, না অপহরণকারীদের কোনো ফোন এলো। অমৃতসর পুলিশ সম্পূর্ণভাবে এই কেসের উপর ঝাঁপিয়ে পড়ল। অপরাধীরা টাকার জন্য মানুষটির সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিল, তার সন্তানকে কেড়ে নিয়েছিল। দাদা, ভুলটা হয়তো আমাদেরই। যাই হোক, সবই ভগবানের ইচ্ছে। দাদা, চা। ভেতরে দাদা বৌদিকে দাও। দাদা চা। গুলরাজ, চা খেয়ে নে। এই নে। স্যার, সুরেশের কাছে মুক্তিপণ চাই ফোনটা এই নাম্বার থেকে এসেছিল 444768988। মুক্তিপণ চাই একটাই ফোন করা হয়েছে স্যার। 7:15টার সময় অ্যাক্টিভেটেড হয়েছে আর 7:35-এ সুইচ অফ। হয়তো একটা কলের জন্যই সিমটা কেনা হয়েছিল। স্যার, শক্তিনগরের একটা দোকান থেকে কেনা হয়েছে। স্যার এই যে 13/6 দিনেশ লাম্বা এখান থেকে সিম কার্ড কিনে নিয়ে গেছিল। ডকুমেন্টস আছে তো স্যার? এই দেখুন স্যার, দিনেশ লাম্বা, অ্যাড্রেস গোবিন্দবাবু। স্যার, কলটা এসেও ছিল গোবিন্দনগর থেকে। আগে হ্যাঁ, অ্যাড্রেস তো ঠিকই আছে, কিন্তু দিনেশ লাম্বা এখানে থাকে না। আমরা তো এখানে 15 বছর ধরে আছি, আমরা তো সেহনি। দেখুন তো এই লোকটাকে চেনেন কিনা। একে তো আমি প্রথমবার দেখছি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো প্ল্যানিং করেই এই কিডন্যাপিংটা করা হয়েছে।
এই দীনেশ লাম্বা নিশ্চয়ই অন্য কোনো লোক, তবুও খোঁজ নিয়ে দেখো। স্যার কলারের কাছে একটা খবর ছিল যে অটো ড্রাইভার সুরেশের কাছে একটা দামি জমি আছে যেটাও বেচতে পারে। এই জমির পুরো ডিটেল খুঁজে বার করো, আর ওই সেলফোনটার IMEI নাম্বারটা ট্রেস করো। এর পিছনে নিশ্চয়ই কোনো মাস্টার মাইন্ড আছে যে এগুলো করাচ্ছে, আর সেই মাস্টার মাইন্ড সুরেশের খুবই কাছের লোক। এই যে বাচ্চার ছবি। স্যার সব পেপারই দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পেপারই দিন। নামটা কি বললেন? সঞ্জু ঢিংরা। আচ্ছা, সঞ্জু। নমস্কার সাহেব। কি খবর বলো? স্যার ওই বাচ্চাটার যে দাদু ছিল না, আরে ওই ডিংরার বাবা, ওনার কাছে যে 15 একর জমি ছিল, আর ওনার 3 ছেলে, ওনার বড় ছেলে কৈলাস, মেজ ছেলে রমেশ, আর ওনার ছোট ছেলে এই সুরেশ। জমি কি সবার মধ্যে সমান ভাগ হয়েছিল? একদম সমান ভাগে ভাগ হয়েছিল সাহেব, পুরো 5 একর করে। আর এই তো 6 মাস আগেই সব ভাগাভাগি হয়ে গেছে, একদম পাকাপাকি ভাবেই সাহেব। বাচ্চাটার কিডন্যাপ হওয়ার কোনো খবর আছে? খবর যা আছে সাহেব সেটা হলো গিয়ে এখানকার যে প্রফেশনাল গ্যাং আছে ওরা তো বলছে এতে ওদের কোনো হাত নেই। আর ব্যাপারটা আমিও বুঝতে পারছি না যে এটা বাইরের কোনো গ্যাং না ভেতরের কোনো গ্যাং আছে, মানে ভেতরের কোনো গ্যাং। নাও। নমস্কার সাহেব। এই নে আরো একটু নে। গুলরাজ, গুলরাজ কিছু অন্তত খা। দাদা আপনি দেখো, তুমি না ওই জমিটা বিক্রি করে দাও, টাকা দিয়ে দাও ওদের, আমার সঞ্জুর জন্য কিছু না হয়। দেখুন স্যার, আমরা দুজনেই সঞ্জু জ্যাঠামশাই, বুঝলেন? একটু বুঝে শুনে কথা বলুন স্যার। আরে ভালো করে বোঝবার জন্যই কথাটা বলা রমেশ বাবু, যাতে কেউ বাদ না পড়ে যায় আমাদের নজর থেকে। এতে তো মনে করার কিছু নেই। দেখুন ইন্সপেক্টর, আমাদের বাবার কাছে একটা জমি ছিল যেটার ভাগ বাটোয়ারা আমাদের 3 ভাইয়ের মধ্যে সমানভাবে হয়েছে, এতটুকু এদিক ওদিক হয়নি। আর সেই জন্য ওই জমিটাকে নিয়ে আমাদের 3 ভাইয়ের মধ্যে এতটুকু বিবাদ নেই। বিবাদ অন্য কথা কৈলাস বাবু, আরো একটা জিনিস হলো লোভ, যেটা সবার মনেই হতে পারে, বিশেষ করে যখন বোঝা যায় যে টাকাটা নিশ্চয়ই আসবে। কিডন্যাপার জানে যে সুরেশের কাছে কোটি টাকার জমি আছে। স্যার আমরা দুজন ভাই ছাড়া এই জমির কথা আরো অনেকেই জানে। স্যার 5 একর জমি কোনো আংটি নয় যে লুকিয়ে রাখা যায়। আরেকটা কথা, আমরা 2 ভাই একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করি, আমরা ওয়েল সেটেলড। আমরা এরকম ছোট কাজ কোনোদিনও করব না, তাও আবার ছোট ভাইয়ের ছেলের সঙ্গে। ইন্সপেক্টর, আমাদের দুজনকে আপনার এত ছোট বলে মনে হচ্ছে? আসলে এই ছোট লোকটা কে তাকেই আমরা খুঁজে বার করতে চাইছি। আর আপনারা 2 ভাই যদি না হন, তাহলে সেই লোকটা কে যে এটা করেছে? এটার খোঁজ নেওয়া আপনার কাজ। আর যদি আমরা জানতাম তাহলে ভগবানের দিব্যি খেয়ে বলছি যে ওই লোকটা এতক্ষণে আপনার পায়ে মাথা ঠুকতো। দাদা দেখুন ইন্সপেক্টর সাহেব, আমরা 2 ভাই ঠিক ততটাই চিন্তিত যতটা আমাদের ছোট ভাই সুরেশ। আপনি দয়া করে আমাদের সন্দেহ না করে আসল অপরাধীকে ধরার চেষ্টা করুন, সময় বেরিয়ে যাচ্ছে। স্যার, সুরেশের 2 ভাই রমেশ আর কৈলাসের কল রেকর্ডও ক্লিয়ার। কোনো ব্যাকগ্রাউন্ড বা ক্রিমিনাল চার্জ সেরকম কিছু? নো স্যার। শেষবার সঞ্জুকে তার বন্ধুদের সাথে কবাডি খেলতে দেখা গেছিল। তারপর সবাই যে যার বাড়ি যায়, আর বাড়ি যাবার রাস্তাতেই কোথাও সঞ্জুকে অপহরণ করা হয়। সঞ্জুকে ওর পাড়া থেকেই অপহরণ করা হয়েছে। হতেই পারে না এটা কোনো অচেনা লোক। স্যার, ওই মোবাইলটার IMEI নাম্বার ট্র্যাক করা গেছে, যেটা থেকে মুক্তিপণের ফোনটা এসেছিল। এর মালিক তো নিশ্চয়ই দীনেশ লাম্বা নয়। না স্যার, কোনো এক মনোজ গুপ্তা, ধাপাই গ্রামের। ধাপাই? সেটা তো এখান থেকে প্রায় 54 কিলোমিটার দূরে। হ্যাঁ স্যার।
ধাপাই গ্রাম? না স্যার, ওই গ্রামে তো আমাদের কেউ থাকে না স্যার। মনোজ গুপ্তা বলে কাউকে চেনেন আপনি? না স্যার, নামটাই প্রথমবার শুনছি। হ্যাঁ মনোজ গুপ্তা? হ্যাঁ, আমি মনোজ গুপ্তা। বলুন কি ব্যাপার? আরে আপনারা আপনারা এখানে কি করছেন? এক মিনিট। আপনি বলুন না কি চাই আপনার। আমি তো বলছি আপনারা ভুল খবর পেয়েছেন স্যার। খবর না, প্রমাণ আছে। তোমার মোবাইলটা ইউজ করা হয়েছে টাকা চাইবার জন্য। স্যার, 5 দিন আগে আমার মোবাইলটা চুরি হয়ে গেছিল। একটা কাজের জন্য আমি অমৃতসরে গিয়েছিলাম, বাড়ি ফিরছিলাম আর বাসে মোবাইলটা চুরি হয়ে যায়। আরে চেনাশোনা কারোর কাছ থেকে ঝেড়ে আনিস তো? আরে দাদা, এমন এমন জায়গা থেকে এনেছি না, আমারই মনে নেই কোনটা সিনেমা হল থেকে আর কোনটা ধাবা থেকে আর কোনটা বাসের মধ্যে। স্যার, পুরো বাড়িটা দেখে ফেলেছি, কোথাও কিছু পাওয়া যায়নি। মোবাইলটা চুরি হবার রিপোর্ট করেছিলে? না স্যার, মাত্র 800 টাকার মোবাইল ছিল। ভেবেছিলাম যাকে। ভেবেছিলে যাকে, কিন্তু আমরা সেই রকম ভাবছি না। চলো চলো ছাড়ো চলো ওকে। তাড়াতাড়ি। কোথায় নিয়ে যাচ্ছেন চলো ওকে? চলো ছাড়ো না। চলো। সুরেশ, একটু ভেবে দেখো, তুমি এই গ্রামের কাউকেই চেনো না? না স্যার। স্যার স্যার মনোজ যদি সত্যি কথা বলে তাহলে হয়তো চুরিটা ধাপাই গ্রামের অন্য কেউ করেছে আর মোবাইলটা মুক্তিপণের জন্য ব্যবহার করেছে। এখানকার থানায় ইনফর্ম করে দাও। দরকার পড়লে আরো লোক ডাকো, এই গ্রামের প্রতিটা বাড়ি তল্লাশি করো। হতে পারে যে এখানকারই কোনো বাড়িতে ওনার ছেলে সঞ্জুকে লুকিয়ে রাখা হয়েছে। এই, তুমি একটু বাইরে কি এসো। হচ্ছে স্যার? ভিতরে খুঁজে দেখো। কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? তুমি খুঁজে দেখো। আগে কি হয়েছে স্যার? বলছি একটু বাইরে আসুন, তল্লাশি করো। বাইরে আসুন। আগে আমার ঘরের তল্লাশি আপনারা কেন নিচ্ছেন স্যার? সঞ্জু কোথায়? কে স্যার? 10 বছরের বাচ্চা সঞ্জু ঢিংরা, যাকে তুমি অমৃতসরের তেনিয়া থেকে অপহরণ করেছো। ভগবানের দিব্যি স্যার, আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। আমি খুব সোজা লোক স্যার। কিন্তু আমরা সোজা লোক নই, এমন ডান্ডা মারবো স্যার। না। কিছু পাওয়া যায়নি স্যার। চলো। দেখো ভাই সুরেশ ঢিংরা, তোমার ছেলের তো কোনো খোঁজ পাওয়া গেল না। 2 দিন কেটে গেল, আমরা বিভিন্ন জায়গায় পোস্টারও লাগিয়েছি, তুমি তো পেপারে মিসিং এর বিজ্ঞাপনও দিয়েছো। কি বলতে চাইছেন আপনি ইন্সপেক্টর সাহেব? এটাই, তোমার কোনো পুরনো শত্রুতা বা অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক, এমন কিছু যা তুমি আমাদের এখনো বলনি, এখনো বলে দাও, সময় আছে। তোমার ছেলে কিন্তু খুবই বিপদে আছে। ইন্সপেক্টর সাহেব, সারা দুনিয়া, সারা জীবন বাড়ি আর অটোরিকশার মধ্যেই কেটে গেল। 12 ঘন্টা বাড়িতে আর 12 ঘন্টা অটোরিকশা চালিয়ে কেটে যায়। আর সব মিলিয়ে মোটামুটি ভালো ইনকাম হয়। আমরা সুখ শান্তিতেই আছি। শত্রুতা করার সময় কার কাছে আছে সাহেব? আরে স্যার, আমাদের পাড়াটা না ওই ধরে নিন একটা ফ্যামিলির মতো। হ্যাঁ স্যার। আর আপনাদের এইরকম একটা বড় হ্যাপি ফ্যামিলির বাচ্চা উধাও হয়ে গেছে। আর আমার তো পুরো সন্দেহ যে এই ফ্যামিলিরই কেউ না কেউ সুরেশ ঢিংরার উপর প্রতিশোধ তুলেছে, ওর বাচ্চা কেড়ে নিয়ে গেছে। লাউড স্পিকারে দিন। গাড়ি থামাও।
হ্যালো, কে? দুদিন ধরে কাটা মুরগির মতো ছটফট করছিস সুরেশ, কোনো লাভ হলো? হয়নি তো? আপনি কে? আপনার নামটা তো বলুন। ছাগল কসাইয়ের নাম জেনে কি করবে রে? শোন, টাকার ব্যবস্থা করেছিস কি? দুদিন কিন্তু কম সময় নয়। বাচ্চাটাকে জ্যান্ত দেখতে চাস না নাকি? দেখো, বাচ্চার গায়ে হাত দেবে না কিন্তু। ঠিক আছে, দূর থেকে AK-47 দিয়ে গুলি করে উড়িয়ে দেবো তোর সঞ্জুকে। এই, আস্তে কথা বল। পরাহনন্দন, তোকে বলেছিলাম পুলিশকে মাঝখানে ডাকবি না, তুই ডেকে এনেছিস। তোকে বলেছিলাম টাকার ব্যবস্থা করে রাখ, তুই করিসনি। আসল কথা হলো তোর ছেলেকে তুই চাস না, তোর কাছে ছেলের থেকেও টাকাটা বড়। তা ঠিক আছে, তোর ছেলেকে যখন তুই চাস না, তা আমি রেখে কি করব? ধূপ ধুনো দিয়ে পুজো করব? দাদা, আমরা ওদের পিছু নেবার চেষ্টা করছি, আর সত্যিটা হলো যে ওরা আমাদের পিছু নিয়েছে। ইঁদুর বিড়ালের খেলা এমন অ্যাডভান্স লেভেলে খেলা হচ্ছিল যে অপহরণকারীরা সঞ্জুর বাবা সুরেশ আর পুলিশের মুভমেন্টকে আগে থেকেই বুঝে যাচ্ছিল। পুলিশের কাছে দিল্লি তখনও অনেক দূর ছিল, কিন্তু বাচ্চাটার জন্য মৃত্যু অনেক কাছে। স্যার 444765676 যেটা থেকে দ্বিতীয় ফোনটা এসেছিল, লোকেশন ট্রেস করা গেছে গুরু নানকপুরা। এখান থেকে প্রায় 84 কিলোমিটার দূরে। সিমটা কোথা থেকে কেনা হয়েছে? অমৃতসরের আজাদনগর থেকে। মহেন্দ্র রাজেন্দ্র সিং। এটাও দীনেশ নাম্বার মতোই ফেক আইডি মনে হচ্ছে স্যার। দেখুন সাহেব, আমার নাম ওমকার সিং, কিন্তু আমি কোনো মহেন্দ্র সিংকে চিনিই না। হ্যাঁ, অ্যাড্রেসটা কিন্তু আমার। মনে হচ্ছে কেউ আমাদের থেকে এক কদম এগিয়ে আছে। স্যার কোনো পাকা খেলোয়াড়ের কাজ মনে হচ্ছে। কিডন্যাপিংয়ের সঙ্গে সঙ্গে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর প্ল্যানটাও করে রেখেছে, আর আমাদের নজরে রাখছে। তুই কোনো ব্রোকারকে চিনিস মন্টি, যে জমিটা বিক্রি করে দেবে? দাদা, এসব এসব কি বলছো তুমি? তুমি তুমি ওই কিডন্যাপারের কথাটাই শুনবে? আরে ভাই, আমার প্রাণ, তোর বৌদির প্রাণ, আমাদের ছেলে সঞ্জুর জীবন ওই জানোয়ারটার হাতে ভাই। আর আমি সঞ্জুর জীবনে ঝুঁকি নিতে পারবো না রে ভাই। আমরা যে কি করছি সেটার উপর ওরা নজর রাখছে, তাই আমি ভাবছিলাম যে আরে তুমি এখনো ভাবছো? আমি বলছি যদি দরকার পড়ে এই বাড়িটা বন্ধক দিয়ে দাও, টাকা দিয়ে দাও ওদের, আমার সঞ্জুর যেন কিছু না হয়। আমি এটাও বলে দিচ্ছি, যদি আমার সঞ্জুর কিছু হয় না, তাহলে না আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তোমাকে। দাদা, আমি তোমায় কথা দিচ্ছি না, কিন্তু হ্যাঁ, আমার পরিচিত দু একটা ব্রোকার আছে, ওদের সঙ্গে কথা বলে দেখি। ওদের জমিটা পছন্দ হলে বলবো যে অ্যাডভান্সে কিছু ক্যাশ দেওয়ার জন্য। আর হ্যাঁ দাদা, একবার রমেশ দা আর কৈলাস দাকে জিজ্ঞেস করে নাও না, যদি ওরাই জমিটা কিনতে চায়। আমি বাচ্চাটার ফটো এক্ষুনি ফ্যাক্স করছি। স্যার, গুরু নানকপুরাতে সবার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এখনো কিছু পাওয়া যায়নি। আমি বাচ্চাটার ছবি ফ্যাক্স করে দিচ্ছি। গুরু নানকপুরা পুলিশ স্টেশনে যদি মিসিং এর পোস্টারটা লাগে, তাহলে হয়তো আমাদের কোনো হেল্প হতে পারে। নিশ্চয়ই। এখন আমাদের হেল্পের সত্যি খুব দরকার, যতটুকু পাওয়া যায় সেটাই ভালো। হ্যাঁ স্যার। স্যার স্যার আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কিডন্যাপিংয়ের একটাও সূত্র পাচ্ছি না, একটাও নয়। কিডন্যাপিং দিনের বেলায় হয়েছে, তাও আবার ওর পাড়া থেকে, আর কোনো ব্রেক থ্রু নেই। স্যার কিডন্যাপাররা নিজেদের কোনো চিহ্নই ফেলে যায়নি। ভালো কোনো প্ল্যান না থাকলে এটা অসম্ভব। আর 10 বছরের বাচ্চার এইটুকু বুদ্ধি তো থাকে যে সে কোনো অচেনা লোকের সঙ্গে যাবে না। নিশ্চয়ই কোনো চেনা লোক ছিল যার সঙ্গে সঞ্জু নির্দ্বিধায় চলে গেছে। আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমাদের অভিজ্ঞতা এটা বলছে যে অপরাধী ঠিংরা পরিবারের কোনো চেনা লোক, আর তার কাছে সব খবর আছে। আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আরে জমির ব্যাপার, এত তাড়াতাড়ি বিক্রি হয় না, 2-4 দিন তো দেরি হবেই। ঠিক আছে, আমি কি তাহলে ফোন করব না? না, এখন না, আগে সওদাটা হয়ে যাক, রেটটা ফিক্স হয়ে যাক, তখন আমিই জানিয়ে দেব। ঠিক আছে। আর হ্যাঁ, ওই বাচ্চাটার ব্যাপারটা, সেটা নিয়ে তুই অত ভাবিস না। আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে,
আরে জমির ব্যাপার, এত তাড়াতাড়ি বিক্রি হয় না, 2-4 দিন তো দেরি হবেই। ঠিক আছে, আমি কি তাহলে ফোন করব না? না, এখন না, আগে সওদাটা হয়ে যাক, রেটটা ফিক্স হয়ে যাক, তখন আমিই জানিয়ে দেব। ঠিক আছে। আর হ্যাঁ, ওই বাচ্চাটার ব্যাপারটা সেটা নিয়ে তুই অত ভাবিস না। আমি আর সহ্য করতে পারছি না এসব। কি? গোলরাজ বৌদির চোখের জল, সুরেশ দাদার এত দুশ্চিন্তা, কখনো যেন কারোর সাথে এমন না হয়। ওদের কষ্টটা আমিও দেখতে পারছি না, তাই তো সব কাজ ছেড়ে জমি বিক্রির জন্য দৌড়াদৌড়ি করছি। ধরো, এটা ধরো। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। দাদা, ভাই বলছে ওর সমস্ত জমি বেচে দিয়ে যা পাওয়া যাবে সব টাকা অপহরণকারীদের দিয়ে দেবে। যখন কেউ দায়ে পড়ে কোনো জিনিস বিক্রি করতে যায় তখন ক্রেতাও সেটার সুযোগ নিয়ে নেয়। আমার তো মনে হয় না যে জমির জন্য সুরেশ যে টাকাটা চাইছে অত টাকা কেউ ওকে দেবে। দাদা, আমার মনে হয় সঞ্জুকে যারা তুলে নিয়ে গেছে তারা 1 কোটি টাকা এমনি চেয়ে ফেলেছে। এখন আমাদের সুরেশ ওদের হাতে যে টাকাটাই দেবে সেটাই নিয়ে নেবে ওরা। জানি না, কিন্তু সঞ্জুর জন্য ভাবলে খুব কষ্ট হয়। ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা, জানি না কি অবস্থায় রয়েছে। কোনো কথা হলো মন্টি দাদা? 60 লাখ টাকা তো খুব কম মন্টি, ওরা তো 1 কোটি চেয়েছে। দাদা, এর থেকে বেশি তো আমি আর করাতে পারলাম না। আসলে দরকারটা যখন আপনার, লোকে তখন সুযোগ তো নেবেই, ওদের ইচ্ছা মতো দাম বলবে। আর হ্যাঁ দাদা, আমি ওই ব্রোকারকে আপনার নাম্বার দিয়ে দিয়েছি, উনি আপনাকে ফোন করবে, আপনি বাকি কথা বলে নেবেন। আর হ্যাঁ দাদা, আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, আমি 3-4 দিন পর ফিরব। মন্টি, তোকে অসংখ্য ধন্যবাদ ভাই, তুই আমার কাছে ভাইয়ের থেকেও বড়। সুরেশ দা, সঞ্জু আমার ছেলের মতো। শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন ও ভালোভাবে বাড়ি ফিরে আসে। আচ্ছা, আসি। কি হলো? কি ভাবছো তুমি? আরে বেঁচে দাও ওই অভিশপ্ত জমিটাকে, যে আমাদের সন্তানকে খেয়ে ফেলতে চাইছে। হ্যাঁ, জমিটা তো বেচতে হবেই, কিন্তু ওরা তো 1 কোটি চেয়েছে, কি করে বলবো যে 60 লাখই দিতে পারবো? ওইসব পরে ভাবা যাবে, আগে জমি তো বিক্রি করো। ততদিনে যদি এই খরিদ্দারটা হাতছাড়া হয়ে যায় আর দ্বিতীয় খরিদ্দার না পাই, শোনো, আমি আমার সমস্ত গয়না বিক্রি করে দেবো, কিছু না কিছু ঠিক ব্যবস্থা করব। হাতে পায়ে ধরবো ওদের। আমি আমার ছেলেকে চাই, আমি আমার সঞ্জুকে চাই, আমার সঞ্জুকে চাই। আমার টাকা চেয়ে প্রথম ফোনটা আসে 14ই জুন সন্ধ্যে 7:30টায়, যেদিন কিডন্যাপিংটা হয়েছিল। আরে তুই ছেলেকে বর্ডারে গিয়ে খোঁজ আর কানাডায় গিয়ে খোঁজ, তোর ছেলের সঞ্জুকে তুই খুঁজে পাবি না। আর দ্বিতীয়টা 16ই জুনে, যেদিন আমরা ধাপাই থেকে অমৃতসর ফিরছিলাম। আর আজকে 19শে জুন, এই 3 দিনে একটাও ফোন আসেনি, ব্যাপারটা একটু অদ্ভুত না? আর এই সিম নেবার ফ্রড প্যাটার্নটাও একবার নয়, 2বার করা হয়েছে। স্যার, 2বারই ফোন করার জন্য চুরি করা মোবাইল ব্যবহার করা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6। আরে চেনাশোনা কারোর কাছ থেকে ছেড়ে আনিস তো? এই অপরাধটা একটা অর্কেস্ট্রার মতো, সব রকম সুর মিশে আছে। স্যার, অন্যান্য কিডন্যাপাররা তো টাকা পাওয়ার জন্য তাড়াহুড়ো করে, কিন্তু এরা তো আসলে ওকে সময় দিচ্ছে যাতে ও জমিটা বিক্রি করার টাইম পায়, আর তার সাথে আমাদের সব মুভমেন্টের খবর ওর কাছে পৌঁছে যাচ্ছে। হ্যান্ড্রো বল। স্যার, আমার কাছে একদম খুব গরম গরম খবর আছে। স্যার, অন্যান্য কিডন্যাপাররা তো টাকা পাওয়ার জন্য তাড়াহুড়ো করে, কিন্তু এরা তো আসলে ওকে সময় দিচ্ছে
যাতে ও জমিটা বিক্রি করার টাইম পায়, আর তার সাথে আমাদের সব মুভমেন্টের খবর ওর কাছে পৌঁছে যাচ্ছে। হ্যান্ড্রো বল। স্যার আমার কাছে একদম খুব গরম গরম খবর আছে স্যার। তাড়াতাড়ি বলে ফেল। এই যে সুরেশ ডিংরা আছে না, ও জমি বিক্রি করার প্ল্যান করছে। হ্যাঁ স্যার, ধরুন ডিল পাকাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, সুরেশবাবু জমিটা বেচে দিচ্ছেন। সেই জন্যই হয়তো এখানে আসছে না, চুপচাপ টাকা দিয়ে দেওয়ার কথা ভাবছে। আচ্ছা, ব্যাপারটা এরকম না তো যে আসল কারণটা অন্য কিছু? স্যার এটাও তো হতে পারে যে এইসবের পেছনে একটা অন্য কোনো কারণ আছে। এটাও হতে পারে যে এর মধ্যে ভেতরের কোনো লোক আছে যে একটা ডেসপারেট পরিস্থিতি তৈরি করছে, যাতে সুরেশবাবু কম দামে জমিটা বেচে দিয়ে ওই টাকাটাই মুক্তিপণ হিসেবে দিয়ে দেন। তাতে সে জমিটাও পেয়ে যাবে আর টাকাটাও। স্যার মনে হচ্ছে ডাবল ডিলিং হচ্ছে। চলো খোঁজ নেই, রাতারাতি জমিটা কেনা খদ্দের কোথা থেকে আসলো। কোনো কথা হলো? কথাবার্তা চলছে, তাড়াতাড়ি সুখবর পাবে। এখন কি করব দাদা, কিচ্ছু বুঝতে পারছি না। 60 লাখের ওপর আর একটা টাকাও দিতে চাইছে না। সবই ভাগ্যের খেলা রে ভাই, যা পাচ্ছিস নিয়ে নে। বাচ্চাটার জীবনের প্রশ্ন। আরে আমাদের সঞ্জুটাকে তো ফিরিয়ে আনতে হবে। যত তাড়াতাড়ি পারো আমাকে সুরেশের মোবাইল কল রেকর্ড দাও, ওর সব গতিবিধির উপর নজর রাখো। ইয়েস স্যার। এই ডিলটাতে কিছু অ্যাকচুয়ালি অনেক কিছুই গোলমাল লাগছে। কে খেলছিল এই খেলা, আর একটা বাচ্চাকে কেন ঘুঁটি বানানো হয়েছিল? এটা একদম পরিষ্কার ছিল যে এটা একটা ইনসাইড জব, আর পুরো কিডন্যাপিংটা নিখুঁতভাবে প্ল্যান করা হয়েছিল। এখন আসল কথা হলো যে এই অপরাধের নাটকে পুতুলের সুতোটা কার হাতে ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সঞ্জু ঢিংরা কোথায় ছিল? এই 10 বছরের নিষ্পাপ হাসি খুশি বাচ্চাটা আর কি অবস্থায় ছিল? তাকে খোঁজার জন্য পুলিশের সমস্ত রকম চেষ্টা ব্যর্থ প্রমাণিত হচ্ছিল। অপরাধীদের ফোন নাম্বার, ইনস্ট্রুমেন্ট আর জমি বিক্রির ডিল, এই সমস্ত ব্যাপারে পুলিশ কিছু না কিছু সূত্র পাচ্ছিল, কিন্তু সঞ্জুর বিষয়ে কিছু জানা যাচ্ছিল না। না কোনো প্রমাণ, না কোনো ইঙ্গিত। শেষ পর্যন্ত এই বাচ্চাটা এই ইঁদুর বিড়ালের খেলায় কেন আর কোথায় শিকার হয়েছিল? এই রহস্যময় কেসের নানা প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব কালকের এপিসোডে রাত 11। নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজ রাতে আমরা আপনাদের দেখাতে চলেছি অমৃতসরের কিডন্যাপিং কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। সুরেশ ঢিংরা অমৃতসরের তেলিয়ান এলাকার বাসিন্দা, একজন অটো ড্রাইভার। তার স্ত্রী কুলরাজ ঢিংরা আর 2 ছেলে মেয়ে, 10 বছরের সঞ্জু ঢিংরা এবং 7 বছরের সুইটি ঢিংরা। 14 জুন 2012-তে সঞ্জু বন্ধুদের সঙ্গে কাবাডি খেলতে গিয়েছিল, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত সে বাড়ি ফেরেনি। সুরেশ আর তার প্রতিবেশী মন্টি পুরো এলাকা খুঁজে দেখে, কিন্তু সঞ্জুকে কোথাও পাওয়া যায় না। খবর পেয়েই সুরেশের বড় ভাই কৈলাস আর রমেশ ঢিংরাও সেখানে পৌঁছে যান। সেই সন্ধ্যায় 7:30টার সময় সুরেশের একটা ফোন আসে। বলা হয় যে সঞ্জুকে অপহরণ করা হয়েছে, আর অপহরণকারী মুক্তিপণ হিসাবে 1 কোটি টাকা দাবি করে, আর সেই সঙ্গেই হুমকি দেওয়া হয় যেন সুরেশ পুলিশের কাছে না যায়। অপহরণকারী এটাও জানতো যে গরিব অটোচালক সুরেশের কাছে অমৃতসরের কাছাকাছি একটা পৈতৃক সম্পত্তি আছে, যেটা বিক্রি করে 1 কোটি টাকার ব্যবস্থা হতে পারে। সুরেশ, মন্টি আর সুরেশের দাদা কৈলাস আর রমেশ সবাই মিলে পুলিশের কাছে গিয়ে কিডন্যাপিং এর রিপোর্ট লেখায়। পুলিশের পুরো সন্দেহ হয় যে অপহরণকারী নিশ্চয়ই কোনো ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি। সবার আগে সুরেশের দাদা কৈলাস আর রমেশকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু জানা যায় যে তারা দুজন ওয়েল সেটেলড আর এই অপরাধে তাদের কোনো হাত নেই। তাদের কাছ থেকে এটাও জানা যায় যে 3 ভাইয়ের মধ্যেই পৈতৃক সম্পত্তি সমান ভাগে ভাগ করা হয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে অপহরণকারীর ফোন ট্রেস করতে শুরু করে, কিন্তু সবটাই নকল প্রমাণিত হয়। সিম কার্ড জাল কাগজপত্র দিয়ে কেনা হয়েছিল। মোবাইল হ্যান্ডসেটের ট্র্যাকিং পুলিশকে অমৃতসরের কাছে ধাপাই গ্রামে নিয়ে যায়। জানা যায় যে মানুষটির নামে ইনস্ট্রুমেন্ট রেজিস্টার হয়েছে তার ইনস্ট্রুমেন্ট অপহরণের আগেই চুরি হয়ে গিয়েছিল। ধাপাই গ্রামের প্রতিটা বাড়িতে তল্লাশি চালানো হয়, কিন্তু সঞ্জু ঢিংরাকে কোথাও পাওয়া যায় না। পুলিশ যখন ধাপাই গ্রাম থেকে ফিরছিল তখন অপহরণকারী সুরেশকে আবার ফোন করে। অপহরণকারী সুরেশকে গালাগাল দিয়ে হুমকি দেয় যে পুলিশ সঞ্জুকে কখনো খুঁজে পাবে না। এবার পুলিশ জেনে যায় অপহরণকারী তাদের প্রত্যেকটা মুভমেন্টে নজর রাখছে। ওরা পুলিশের থেকে আরো এক পা এগিয়ে আছে। দ্বিতীয় কলটাও ট্রেস করা হয়, কিন্তু সেটাও আগের মতোই নকল বলে প্রমাণিত হয়। জাল পরিচয়পত্র দিয়ে কেনা সিম কার্ড আর চুরি করা মোবাইল ফোনের ব্যবহার। এই ফোনটা করা হয়েছিল নানকপুরা থেকে, যা অমৃতসর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। পুলিশ এবার জেনে যায় যে কিডন্যাপিং এ অনেক লোক যুক্ত রয়েছে, আর প্ল্যানিংও খুব চালাকির সঙ্গে করা হয়েছে।
যেখানে পুলিশ ইনভেস্টিগেশনের আরও গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করছে, অন্যদিকে সেখানে সুরেশ ঢিংরা নিজের সন্তানের প্রাণ বাঁচানোর জন্য জমি বিক্রির সিদ্ধান্ত নিয়ে নেয়। তার মনে হয় যে পুলিশের ইনভলভমেন্ট তার সন্তানের জীবনে আরও বিপদ বাড়াবে। সুরেশ তার প্রতিবেশী তথা বন্ধু মন্টির কাছে জমি বিক্রির জন্য সাহায্য চায়। সুরেশের দাদা কৈলাস আর রমেশের মনে হয় যে এইভাবে অসহায় অবস্থায় জমি বিক্রি করায় সুরেশ ভালো দাম পাবে না। মন্টি শহর ছেড়ে বাইরে যায়, সুরেশকে এটা বলে যে ব্রোকার তাকে ফোন করবে। ডিল হয়, আর যা ভাবা হয়েছিল তেমনই সুরেশকে আসল দামের থেকে প্রায় অর্ধেক দাম অফার করা হয়। কিন্তু পুলিশ সুরেশের এই প্ল্যান জেনে যায়। এবার এরপর আচ্ছা, ব্যাপারটা এরকম না তো যে আসল কারণটা অন্য কিছু? স্যার, এটাও তো হতে পারে যে এইসবের পেছনে একটা অন্য কোনো কারণ আছে। এটাও হতে পারে যে এর মধ্যে ভেতরের কোনো লোক আছে যে একটা ডেসপারেট পরিস্থিতি তৈরি করছে, যাতে সুরেশবাবু কম দামে জমিটা বেচে দিয়ে ওই টাকাটাই মুক্তিপণ হিসেবে দিয়ে দেন। তাতে সে জমিটাও পেয়ে যাবে আর টাকাটাও। স্যার, মনে হচ্ছে ডাবল ডিলিং হচ্ছে। চলো খোঁজ নেই, রাতারাতি জমিটা কেনা খদ্দের কোথা থেকে আসলো? কোনো কথা হলো? কথাবার্তা চলছে, তাড়াতাড়ি সুখবর পাবে। এখন কি করব দাদা, কিচ্ছু বুঝতে পারছি না। 60 লাখের ওপর আর একটা টাকাও দিতে চাইছে না। সবই ভাগ্যের খেলা রে ভাই, যা পাচ্ছিস নিয়ে নে। বাচ্চাটার জীবনের প্রশ্ন, আরে আমাদের সঞ্জুটাকে তো ফিরিয়ে আনতে হবে। যত তাড়াতাড়ি পারো আমাকে সুরেশের মোবাইল কল রেকর্ড দাও, ওর সব গতিবিধির উপর নজর রাখো। ইয়েস স্যার। এই ডিলটাতে কিছু অ্যাকচুয়ালি অনেক কিছুই গোলমাল লাগছে। স্যার, সুরেশবাবুর ফোন রেকর্ডগুলো চেক করেছি, কিন্তু তাতে কিছু পাওয়া গেল না। জমিটার ডিল কার সাথে হচ্ছে? স্যার, ওনার প্রতিবেশী মন্টি সিং কোন একজন পার্টিকে এনেছেন। সোর্স বলছিল যে ওনার জানাশোনা কোনো একজন ব্রোকার। সুরেশকে এর জন্য জবাবদিহি করতে হবে। দিন কেটে গেছে আপনার ছেলে নিরুদ্দেশ, তারপর থেকে আপনি একবারও আমাদের সঙ্গে দেখা করতে এলেন না। আবার শুনলাম জমিটাও বিক্রি করছেন। ইন্সপেক্টর সাহেব, আমার কিছু করার ছিল না। ওদের কাছে তো আপনার সব গতিবিধিরই খবর আছে, ওরা আপনার উপর নজর রেখেছে। কিন্তু আমার লক্ষ্য তো শুধুমাত্র আমার ছেলে, ও ভালোই ভালো বাড়ি ফিরে আসুক। এই জমি তো কোন ছাড়, আমি নিজেকেও বেঁচে দেবো। আপনি টাকা দেবেন আর ও আপনার ছেলেকে ফিরিয়ে দেবে। ব্যাপারটা খুব সহজ না? কেন ছাড়বে না কেন? কারণ আমরা জানি যে আপনার ছেলেকে যে অপহরণ করেছে সে সঞ্জুকে আর আপনাকে খুব ভালো করে চেনে। তাতে কি? তাতে ও যদি টাকা নিয়ে সঞ্জুকে ছেড়ে দেয় তাহলে ও কি ওদের কথা ফাঁস করে দেবে না? বুদ্ধিটা কোথায় আছে ডিংরা? না ইন্সপেক্টর সাহেব, আমার বাচ্চাটা যেন কিছু না হয়। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিন। আমার সঞ্জুর যেন কিচ্ছু না হয় ইন্সপেক্টর সাহেব। ওই মন্টি জমিটার জন্য কোনো খদ্দের এনেছে? হ্যাঁ স্যার, পার্টির নাম জ্ঞানী লাল সিং। কোথাকার পার্টি সে? গোকুলনগর। খুব ভালো মতো বিজনেস চলে আমার, নিজের ফ্যাক্টরিও আছে। আপনি ফ্যাক্টরিতে কি বানান? শাল তৈরি হয়, পশমিনা শাল। আপনি সুরেশ ডিংরা জমিটার জন্য 60 লাখ টাকা দিচ্ছেন? আরে স্যার, যখন 60 লাখ কথা হয়েছে তখন 60 লাখই দেব। আপনি কোথা থেকে খোঁজ পেলেন এই জমিটার? ওই আগে আমার একজন ব্রোকার আছে সপ্রু, ওই মন্টি নামের একজনের সঙ্গে দেখা করিয়েছিল। কিন্তু ইন্সপেক্টর সাহেব, প্রবলেমটা কি? ওই জমিতে কোনো গন্ডগোল নেই তো? বলবো জ্ঞানীলাল, নিশ্চয়ই বলবো। এই জ্ঞানীর ঠিকুজি কুশি সব আমার টেবিলে চাই। আর খবর নাও ওর কানেকশনগুলো কোথায়। এটাও দেখতে হবে যে সুরেশের দুই ভাইয়ের সঙ্গে ওর কোনো সেটিং আছে কি। আর ওই মন্টির ব্যাকগ্রাউন্ড চেক করাও, প্রত্যেকটা ডিটেল খুঁড়ে বার করো। এই কেসটার যে কোনো একটা লিঙ্ক দরকার আমাদের, একটা পেলেই সব কটা জুড়বে। হ্যাঁ স্যার। না জ্ঞানী সাহেব, জমি নিয়ে তো কোনো সমস্যা নেই। তাহলে পুলিশ জিজ্ঞেস করছিল কেন? তুমি আমাকে কিছু লুকোচ্ছ? পরিষ্কার করে বলো, গন্ডগোল নেই তো? না, আমি সত্যি কিছু লুকোচ্ছি না। দেখো সুরেশ, আমি কোনো ঝামেলা চাই না।
আমি সোজা লোক, সোজা বিজনেস করি, কিন্তু আমার সঙ্গে যদি কেউ তেঁদড়ামি করে তাহলে তাকেও কিন্তু সোজা করতে জানি। দেখুন, আমার উপর ভরসা রাখুন, সেরকম কোনো ব্যাপার নেই। ওটা আমার পৈতৃক জমি, সব কাগজপত্র আছে। কি হয়েছে গো? জমিটা কবে বিক্রি হচ্ছে? জানি না। এই যে পার্টি আছে না, জ্ঞানী সিং, মনে হচ্ছে ও কিছু জানতে পেরেছে। ওর কাছে পুলিশ গেছিল। আমি জানি না পুলিশ ওখানে কেন গেছিল। আমি জানি না এখন কি হবে আর কিভাবে হবে। যেভাবেই হোক, কিন্তু আমার সঞ্জুর যেন কিছু না হয় বলে দিচ্ছি, না হলে আমি আমার প্রাণ দিয়ে দেবো, বলে দিচ্ছি আমি আমার প্রাণ দিয়ে দেবো। আরে বাবা, এই দেখো, সুরেশের ছেলে কিডন্যাপ হয়েছে। কই দেখি। তাই তো বলি, ও মুক্তিপণের টাকা দেওয়ার জন্য জমি বিক্রি করছে। এই নাও চা। কি গো, কি হলো? কি আর হবে, ডিলটা আটকে আছে, টাকা এখনো হাতে পাইনি। তাহলে একটা ফোন করে দাও। আরে না। কেন, বারণ করেছে না? হ্যাঁ। এদিকে তুমি ফোন করছো না, ওদিকে ও করছে না, কি করে জানবো কি হচ্ছে? আরে দাঁড়াও, অত চিন্তা করো না। আচ্ছা শোনো, বাচ্চাটার কোনো খবর বেরোয়নি তো কাগজে? না, এখনো বেরোয়নি। পুরো কাগজটাই তো পড়লাম, কোথাও কিচ্ছু নেই। ঠিক আছে। একদিকে পুলিশ ইনভেস্টিগেশন এই কেসকে ক্র্যাক করে বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করছিল, আর অন্যদিকে মুক্তিপণের টাকা দিয়ে বাচ্চাটাকে ছাড়ানোর চেষ্টা চলছিল। জমি বিক্রির ডিল হতে চলেছিল, কিন্তু প্রশ্ন এটাই যে সঞ্জু, 10 বছরের সঞ্জু কোথায় ছিল আর কি অবস্থায় ছিল? সব চেষ্টা সত্ত্বেও সঞ্জুর লোকেশনের সম্পর্কে কোনো খবর ছিল না। স্যার, জ্ঞানীর সঙ্গে সুরেশের ভাই রমেশ কিংবা কৈলাসের কোনো সম্পর্কই নেই। আমি ওদের ফোন রেকর্ডও চেক করেছি। স্যার, এই জমি বিক্রি কিংবা কিডন্যাপিং এর সঙ্গে ওনার কোনো সম্পর্ক চোখে পড়ছে না। সূত্র আর প্রমাণগুলো খুঁজে পাওয়ার জায়গায় হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই মন্টি সিং, ওর কি খবর? স্যার, মন্টি এই মুহূর্তে শহরে নেই। ওর একটা মোবাইল রিপেয়ারিং এর দোকান আছে। দীনেশ লাম্বা, অ্যাড্রেস গোবিন্দনগর। মহেন্দ্র রাজেন্দ্র সিং, এটাও দীনেশ নাম্বার মতোই ফেক আইডি মনে হচ্ছে স্যার। মোবাইল রিপেয়ারিং এর দোকান। এই কেসটার মোডাস অপারেন্ডি চেক করলে দেখবে চুরি করা মোবাইলের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে, আর তার সাথে জাল ডকুমেন্ট দিয়ে সিম কার্ড নেবার ঘটনা। আচ্ছা, এই মন্টি সিং কি মাস্টার মাইন্ড হতে পারে? কালকে টাকাটা পেয়ে যাব। কিন্তু এখনো পর্যন্ত ওদের কোনো ফোন এলো না কেন সুরেশ? বুঝতে পারছি না দাদা। ভাই, মনে হচ্ছে পুলিশের সন্দেহটাই ঠিক। আমাদের সঞ্জুকে ওরা এই জন্যই কিডন্যাপ করেছে যাতে আমরা জমিটা বিক্রি করে দিই, আর ওই কিডন্যাপার শুধু জমিটা বিক্রি হওয়ার অপেক্ষায় বসে আছে। বুঝেছিস? স্যার, মন্টির ফোন রেকর্ড থেকে এটা বোঝা যাচ্ছে যে অনেকগুলো ব্রোকারের সঙ্গেই ওর কথা হয়েছে। হয়তো জমিটার ব্যাপারে হচ্ছিল। স্যার, একটা অদ্ভুত ব্যাপার। কি? স্যার, যেদিন কিডন্যাপিংটা হয়েছিল সেদিন এই মন্টি সুরেশের সঙ্গে সঙ্গে সঞ্জুকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খুঁজছিল। ওরা প্রতিবেশী, এতে অদ্ভুত কি আছে? স্যার, অদ্ভুত ব্যাপারটা হলো এই যে এর মধ্যে 4:30 থেকে 6টা পর্যন্ত ওর মোবাইল লোকেশন ছিল গুরকুইন্দ কালরা। কিন্তু সেটা তো এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। সেটাই তো স্যার। আর মন্টির নাম্বারের কারেন্ট লোকেশনটা কোথায়? আগে মন্টি সিং কোথায়? স্যার, মন্টি ভিতরে নেই। আমি আপনাকে বললাম না যে ও জলন্ধরে গেছে কেন? কোনো একটা কাজে। কি কাজে? কিছু বলে যায়নি। 14 জুন 2012 সঞ্জু ঢিংরার অপহরণের সময় মন্টি কোথায় ছিল? আমার ঠিক মনে নেই। আমি বলছি, ও গুরকুইন্দ কাল রাতে ছিল। ও ওখানে কি করতে গেছিল? আমি বলতে পারবো না। স্যার, এই মুহূর্তে মন্টির লোকেশন হলো আটারি। আটারি?
আপনি তো জানেনই না যে আপনার সামনে আটারি গেছে। উনি জলন্ধর গেছিলেন না? লেডি কনস্টেবল ডাকো, অ্যারেস্ট করো ম্যাডামকে, ওনার সেলফোনটা বাজেয়াপ্ত করো। ইয়েস স্যার। হ্যালো, কে? শুনলাম তুই নাকি আজকে এই জমিটা বিক্রি করে অনেক টাকা পাচ্ছিস। আপনি জানলেন কি করে বলুন তো? এবার বলুন না আপনি কে? আবার সেই পাগলের মতো কথা বলছিস। সঞ্জুর ব্যাপারে জানতে চাস না? দেখুন দাদা, জমি বেচে আমি মাত্র 60 লাখ টাকা পাচ্ছি, আর আমি আপনাকে পুরো টাকাটাই দিয়ে দেবো। কিন্তু দাদা, আমি 1 কোটি টাকার ব্যবস্থা করতে পারিনি। আরে কোনো ব্যাপার না, 60 লাখ দিয়েই কাজ চালিয়ে নেব। আর আমার কথাটা এবার মন দিয়ে শোন। হ্যাঁ বলুন। কাল দুপুর 11টার সময় আমাদের ডিলটা হবে। তোর ওই গলির মোড়ে যেখানে সঞ্জুর পোস্টারটা লাগানো রয়েছে, ঠিক ওটার নিচে সকাল 11টার সময় টাকা ভর্তি ব্যাগ ওখানে রেখে আসবি। 2 ঘন্টা পর সঞ্জুকে পেয়ে যাবি। ঠিক আছে। কিন্তু যদি পুলিশ পৌঁছায় না, সঞ্জু ব্যাগের মধ্যে আসবে আলাদা আলাদা। আপনি একবার সঞ্জুর সঙ্গে আমার কথা বলিয়ে দিন। হ্যালো। হ্যাঁ রে, কি বলছিল? বললো যে কাল টাকা পাওয়ার পর ওরা সঞ্জুকে ছেড়ে দেবে। হ্যাঁ, স্যার, সুরেশবাবুর কাছে এইমাত্র একটা ফোন এসেছিল এই নম্বরটা থেকে। আইডেন্টিটিটা ফলস, আর ফোনটাও চোরাই। এটা তাহলে কিডন্যাপারেরই ফোন, এটা ওরই প্যাটার্ন। স্যার, ফোনটা হয়তো ওই করেছিল, কিন্তু সুরেশবাবু আমাদের কিছু জানাননি। কলের লোকেশন আটারি। মন্টি? এবার আমাদের আন্দাজ একদম ঠিক, ফোনটা মন্টিই করেছিল। এখন ও সেনাপতি নাকি সেপাই সেটা আমাদের বার করতে হবে। স্যার, গত 2 মাসে মন্টির নাম্বারে যে কটা ফোন এসেছে আমি সব কটা নাম্বারকে ট্রেস করছি। গুড, এবার আস্তে আস্তে সব সূত্র জুড়বে। স্যার, এখন ওর মোবাইলে কোনো ফোন আসেনি। অনেক প্ল্যান করে খেলা চলছে। মন্টি তোমাকে কখনোই ফোন করে না, খুব ন্যাকা সাজছো তুমি, যেন কিছুই জানো না। এসব কি বলছেন আপনি? আমি সত্যি কিছু জানি না। কিন্তু আমরা জানি যে তুমি জানো যে মন্টি সঞ্জুকে কিডন্যাপ করেছে। হে ভগবান, এমন কথা বলবেন না। এই সব মিথ্যে। আমি শুধু এটাই জানতে চাই তোমরা দুজনে সঞ্জুকে কোথায় লুকিয়ে রেখেছো। এসব কি উল্টোপাল্টা বলছেন আপনি? আমরা এসবের মধ্যে জড়িত নই। তাড়াতাড়ি জানা যাবে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি সঞ্জুর কিছু হয় তাহলে তোমাদের সাথে অনেক কিছু হবে। একজন ভালো প্রতিবেশী হিসেবে কর্তব্য পালন করা সুরেশ ঢিংরার প্রতিবেশী মন্টি সিং এখন এই কেসের মুখ্য সন্দেহভাজন। সুখ দুঃখের সঙ্গী, আপন ভাইয়ের মতো প্রতিবেশী। এখন প্রশ্ন এটাই যে পুরো ষড়যন্ত্রে কি মন্টি একাই যুক্ত ছিল, নাকি এই নাটকে আরো চরিত্র ছিল যারা পর্দার পিছনে? এখনো অনেক প্রশ্নের উত্তর আসা বাকি, কিন্তু একটা আসল প্রশ্ন যেন কালো মেঘের মতো ছেয়ে রয়েছে। সঞ্জু ঢিংরা কোথায় রয়েছে? স্যার, মন্টি এখনো আটারিতেই আছে, কিন্তু আমরা যে ওখানে যাচ্ছি সেটা যেন ও বুঝতে না পারে। একদম যেন বুঝতে না পারে, তাহলে বাচ্চাটাকে কিছু করে দেবে। স্যার, এই দেখুন মন্টির কল রেকর্ডে কি পেলাম। কি? স্যার, এর থেকে যতগুলো কল করা হয়েছে হয় ধাপাই গ্রাম না হলে গুরু নানকপুরে করা হয়েছে। মুক্তিপণের প্রথম ফোনটা আসে ধাপাই থেকে, আর 1 কোটি তাড়াতাড়ি, আমি আবার ফোন করব। দ্বিতীয়টা গুরু নানকপুরা থেকে। আর দুবারই মন্টি এখানেই ছিল, অমৃতসরে। মানে মন্টি একটা সিপাহী? স্যার, গুরু নানকপুরে মন্টির দিদি আর জামাইবাবু থাকেন। ওদের নাম কি? স্যার, মন্টির দিদির নাম সদবন্ত কৌর, আর ওর জামাইবাবুর নাম সুরজিৎ সিং। আর ধাপাইতে? মন্টির জামাইবাবু সুরজিৎ সিং এর এক আত্মীয় থাকেন, বিহান সিং। ওই যাদের বাড়ি আমরা তল্লাশি করেছিলাম? হ্যাঁ স্যার। পেয়ে গেছি, সব সূত্র পেয়ে গেছি। আরে স্যার, চল। কি করছেন স্যার? কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিছু করিনি স্যার। স্যার, ওর গাড়িতে। স্যার, কথাটা শুনুন। এই, ধরো ওকে।
ওই, দাঁড়াও, দাঁড়াও, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়াও। কি হচ্ছে আরে কি চল, হচ্ছে চল বলছি, কি হচ্ছে? চল, চল, আমাকে চল, কোথায় চল, আমাকে কোথায় চল নিয়ে বলছি। যাচ্ছেন? তুই চল, তারপর বলছি কি হয়েছে। দাঁড়া, 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 ওই দাঁড়া, দাঁড়া। ওই, তুমি ওদিক থেকে যাও, দাঁড়া, ওদিকে যাও। ওই, দাঁড়া, ওই, দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়া বলছি না তো, খুব খারাপ হবে। কোথায় পালাচ্ছিলি? কোথায় পালাবি? চল, 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 চল। রচনা, দেখো পরিষ্কার কথা, পর্দা উঠে গেছে। তোমার স্বামী পরিবারের সব লোক ধরা পড়ে গেছে, আর তুমি এখনো বলে যাচ্ছ যে তুমি কিছুই জানো না। তোমাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, বলে দাও সঞ্জু ঢিংরা কোথায়। এই কিডন্যাপিং এর প্ল্যান অপরাধ হওয়ার 1 সপ্তাহ আগে করা হয়েছিল, যার পর্দা শেষ পর্যন্ত পুলিশ ফাঁস করেই দিল। আমি মোবাইল রিপেয়ার করব, আর জামাইবাবু তুমি সারা জীবন ধরে কলের পাইপই ঠিক করে যাবে। না খেয়ে তো মরবো না, কিন্তু ভালো খাবার কোনো দিনই পাবো না। আমাদেরকে এভাবেই মরে যেতে হবে। কিন্তু মন্টি, তুমি যা বলছো তাতে এতে খুব ঝুঁকি আছে আমি জানি, কিন্তু অনেক টাকাও পাবো জামাইবাবু। টাকা ওই সুরেশের কাছে? ওর ওই দুটো অটোরিকশা ছাড়া ওর কাছে আর আছেটা কি? এত পরিশ্রম, এত রিস্ক ওই সামান্য মাত্র কয়েকটা টাকার জন্য? হ্যাঁ, জামাইবাবু 1000 টাকা নয়, লাখ টাকা আছে। মানেটা কি? দিদি, ওদের বেশ কিছুটা জমি ছিল এই অমৃতসরের কাছেই। 6 মাস আগে 3 ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়েছে। সুরেশ দাদা কম করে প্রায় 1 একর জমি পেয়েছে। মাত্র 1 লাখ ব্যাস? আরে না রে দিদি, 1 কোটি, 1 কোটি জামাইবাবু, 1 কোটি। কিন্তু এটাও তো সোজা নয়। যদি ধরা পড়ে যায় টাকাটাও যাবে। কিন্তু একা করলে হ্যাঁ, তুমি ঠিক বলেছ, খুব কঠিন। কিন্তু সবাই মিলে যদি এই কাজটা করি তবে শুধু টাকার বৃষ্টি হবে, সেটাও সারা জীবন ধরে। আমি ভাইকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। সমস্ত প্ল্যানিং মন্টিরই ছিল স্যার। আরে চেনাশোনা কারোর কাছ থেকে ঝেড়ে আনিস নি তো? আরে দাদা, এমন এমন জায়গা থেকে এনেছি না, আমারই মনে নেই কোনটা সিনেমা হল থেকে আর কোনটা ধাবা থেকে আর কোনটা বাস থেকে ঝেড়েছি। আর দ্বিতীয়বার জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। ওরে ঢিংরার বাচ্চা, তুই কি আমাকে একেবারে বোকা ভাবছিস নাকি রে? তোর অটোর দাম হয়তো 1 লাখ টাকা, কিন্তু তোর জমির দাম 1 কোটি টাকার ওপরে। টাকাটা দিয়ে ছেলেকে নিয়ে যা। দুদিন ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, কিছু পেয়েছিস? পাসনি তো? তুই আগে টাকার ব্যবস্থাটা কর। সঞ্জুকে যতই খুঁজিস কোথাও খুঁজে পাবি না। কাল দুপুর 11টার সময় আমাদের ডিলটা হবে। তোর ওই গলির মোড়ে যেখানে সঞ্জুর পোস্টারটা লাগানো রয়েছে, ঠিক ওটার নিচে সকাল 11টার সময় টাকা ভর্তি ব্যাগ ওখানে রেখে আসবি। প্ল্যান অনুযায়ী 14ই জুন মন্টি সঞ্জুকে কিডন্যাপ করে গুরকুন্দ কালায় নিয়ে যাবে, ঠিক ছিল। স্যার, অদ্ভুত ব্যাপারটা হলো এই যে এর মধ্যে 4:30 থেকে 6টা পর্যন্ত ওর মোবাইল লোকেশন ছিল গুরকুন্দ কালরা। কাবাডি 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 কাবাডি। কি হলো আমার বীর পালোয়ান? হ্যাঁ, টায় ফিস। ঠান্ডা খাবি? মা বারণ করেছে। তুমি মাকে বলবে না তো মন্টি আঙ্কেল? আরে না রে, আরে এইসব কথা কেউ মাকে বলে নাকি কখনো? হ্যাঁ, তুই তো আমার বীর পালোয়ান। কোল্ড ড্রিঙ্কসের বোতলে আগেই অর্ধেক ঘুমের ওষুধ মেশানো ছিল স্যার। খা 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 খা, শেষ কর। চলো
জামাইবাবু, দিদি, তোমরা ওকে নিয়ে গুরু নানকপুরা পৌঁছাও, ঠিক আছে? আর যখন উঠবে এই ট্যাবলেটটা আরেকবার খাইয়ে দেবে, খাবার বা জলের সঙ্গে মিশিয়ে, ঠিক আছে? আর মনে রাখবে, একবারে অর্ধেকের বেশি ওষুধ দেবেই না। আর শোনো, তুমি ধাপাই ফিরে যাও, আর ঠিক 7:30টার সময় তুমি সুরেশদাকে ফোন করো, ঠিক আছে? আর আমি ওখানে 6টা 6:30টার মধ্যে পৌঁছে যাব। তখন জানা যাবে ওখানে কি অবস্থা। সবাই সঞ্জুকে খুঁজবে। বাচ্চাটা কোথায়? সুরজিৎ সিং, সঞ্জু ঢিংরা কোথায়? বাচ্চাটা কোথায়? সুরজিৎ সিং, সঞ্জু ঢিংরা কোথায়? মা, বাবা, বাঁচাও, বাঁচাও! আরে কি হলো? আরে চুপ কর মা, তাড়াতাড়ি ট্যাবলেট নিয়ে এসো। চুপ কর তুই। বাঁচাও! চুপ করে যা তুই। বলছি না চুপ কর। আরে চুপ কর, একদম চুপ কর। বাঁচাও, মা! আরে চুপ কর না, চুপ কর তুই। তাড়াতাড়ি চুপ করো না, না হলে হিতে বিপরীত হয়ে যাবে। চুপ। আরে ওর মুখটা কাঁদো। চুপ কর, চুপ কর, একদম চুপ। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, বাচ্চাটা চিৎকারে যদি পাড়ার সবাই জেনে যায়। আমাদের ধরা পড়ার ভয় ছিল স্যার। কি করেছো বাচ্চাটাকে? বলো। এটা কি করে ফেললে তুমি? নিঃশ্বাস পড়ছে না, ও তো মরে গেছে। আরে তোদের তো, আরে তোমরা সঞ্জুকে মেরে ফেলেছো। আরে কি করলে এটা? আরে আমি তো ওকে মারতে চাইনি। আরে জ্ঞান ফিরেই খুব চেঁচামেচি শুরু করে দিয়েছিল। তোমরা 10 বছরের একটা বাচ্চাকে সামলাতে পারলে না, এই ছোট্ট কাজটা করতে পারলে না। সুমনটি ভুল হয়ে গেছে, এখন বলো না কি করব। সবার আগে লাশটাকে গুম করতে হবে। কোথায়? तरन पुलिस स्टेशन पीआई कुलविंदर सिंह বলছি। কুলবিন্দর সাহেব, সত শ্রী আকাল। শেখ বলছি, সি ডিভিশন থানা, অমৃতসর থেকে। হ্যাঁ, সত শ্রী আকাল স্যার, বলুন স্যার। একটা 10 বছরের বাচ্চা অমৃতসর থেকে অপহরণ হয়েছিল, নাম সঞ্জু ঢিংরা। হ্যাঁ হ্যাঁ বলুন। এই বাচ্চাটা যেদিন কিডন্যাপড হয় সেই দিনই ওকে মেরে ফেলা হয়। ওহো, লাশটাকে ইউবিডি ক্যানেলের কাছেই কোথাও ফেলেছে। ইউবিডি ক্যানেলের কাছে? হ্যাঁ। এ তো সেই। আপনারা লাশ পেয়েছিলেন? 17 তারিখ একটা বাচ্চার লাশ ক্যানেলের ধারে পেয়েছিলাম, খুব খারাপ অবস্থায় ছিল। বডির কি স্ট্যাটাস কুলবিন্দর সাহেব? স্যার যেরকম বললাম, বডির অবস্থা খুব খারাপ ছিল, আর্জেন্ট পোস্টমর্টম করাতে হয়েছিল। এমনিতে বাচ্চাটার জামা কাপড় আমাদের কাছেই রাখা আছে, ঠিকই আছে। আর বডি? আসলে স্যার, বডিটা তো দাহ করা হয়ে গেছে, ওটা রাখার অবস্থায় ছিল না। যা ভাই, টাকাটা ওখানে রেখে আমরা সঞ্জুর জন্য অপেক্ষা করব।
কি রে? ইন্সপেক্টর সাহেব, আমি আমি টাকা দিয়ে দিয়েছি। ওরা আর কিছুক্ষণের মধ্যে সঞ্জুকে ছেড়ে দেবে। সঞ্জুই আসলো বলে ওরা কথা দিয়েছে। সঞ্জু কোথায়? কোথায় আমার সঞ্জু? আমি জিজ্ঞেস করছি সঞ্জু কোথায়? এটা আমাদের স্যার, এটা আমাদের সঞ্জুরই জামা। কিন্তু জামা প্যান্টটা কেন খুলে নিয়েছেন? সুরেশ আর কুলরাজ ঢিংরার নিজের ছেলের দেহ দেখারও ভাগ্য হয়নি, কারণ দুটি পুলিশ স্টেশনের মধ্যে মিসকোঅর্ডিনেশন হয়েছিল, যার কারণে একটা পুলিশ স্টেশন থেকে পাঠানো একটি বাচ্চার নিরুদ্দেশ হওয়ার ইনফরমেশন অন্য পুলিশ স্টেশনে চোখ এড়িয়ে যায়। আর এই নিরুদ্দেশ হওয়া বাচ্চাটার মৃতদেহকে বেওয়ারিশ ভেবে অন্তিম সংস্কার করে দেওয়া হয়, কারণ মৃতদেহ খুবই খারাপ অবস্থায় ছিল। সঞ্জু ঢিংরা সেই রাতেই মারা গিয়েছিল যেই দিন তার অপহরণ হয়েছিল। সুরেশের প্রতিবেশী মন্টি, মন্টির স্ত্রী রচনা, মন্টির দিদি সতওয়ান্তের স্বামী সুরজিৎ আর সুরজিতের এক আত্মীয় বেয়ান্ত, এরা সবাই মিলে এই অপহরণের প্ল্যানকে রূপ দিয়েছে। মন্টি ছিল মাস্টারমাইন্ড। সুরেশ আর কুলরাজ এটা জেনে হতবাক হয়ে গিয়েছিল যে তাদের প্রতিবেশী, যাদের সঙ্গে তাদের এত কাছের সম্পর্ক, তারাই সঞ্জুর অপহরণের প্ল্যান করেছিল। ওরা কখনোই মন্টির টাকার জন্য লোভ আর লালসার আভাস পায়নি, আর এভাবে কুইক মানি কামানোর চক্করে মন্টি সঞ্জুর অপহরণের দ্বারা ঢিংরা পরিবারের জমি থেকে টাকা কামানোর কথা ভেবেছিল। মামলা জটিল ছিল, গভীর ষড়যন্ত্র ছিল, আর প্ল্যানিং খুব চালাকির সঙ্গে করা হয়েছিল। কিন্তু এসব কিসের জন্য? এই কুইক মানির জন্যই। এমনিতে ঢিংরা পরিবার একেবারেই উচ্চবিত্ত ছিল না। মন্টি আর সুরেশের আয় প্রায় একই রকম ছিল, কিন্তু সুরেশের জীবনে একটা জমি চলে আসে, আর এই জমিটার জন্যেই মন্টির চাহিদা আরো বেড়ে যায়। সে একটা গুরুতর অপরাধ করার কথা ভাবে, এমন একটা অপরাধ যার মূল্য ছিল একটা নিষ্পাপ বাচ্চার অমূল্য প্রাণ। ক্রাইম নেভার পেজ, এই লাইনটা বারবার বলা হয়ে থাকে। হতে পারে কারো কাছে এটা একঘেয়ে লাগছে, কিন্তু এই প্রবাদটা আসলে প্রকৃতি আর নিয়তি দুটোর ক্ষেত্রেই এটা মূল বাস্তব। অ্যাকশন, রিয়াকশন, কজ অ্যান্ড এফেক্ট, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এই সত্যকে অবহেলা করা যায় না। আসলে আমরা এসব সত্যকে বারবার অনবরত বলে যাচ্ছে শুধু এই জন্যই কারণ মানুষ যদি নিজের ভিতরের অপরাধ বোধের হালকা ইঙ্গিত পায়, তাহলে সে যেন মনে রাখে যে তার মধ্যে হওয়া অপরাধ প্রবণতা সব দিক থেকেই ভুল। আর যদি বাড়ির লোক বা প্রতিবেশী বা বন্ধু
সেই ইঙ্গিতটা শুনতে পায়, তাহলে তাদেরও সতর্ক হওয়া উচিত। সঠিক সময়ে নেওয়া পদক্ষেপ প্রাণও বাঁচাতে পারে। দিন, ধর্ম, আইন আর আমরা এই কথাটা যতবারই বলি না কেন, তাও সেটা কম, যে ক্রাইম নেভার পেজ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোলে একটা নতুন কেস নিয়ে।